স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন আক্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমাদের আজকের পাঠ শ্রেণীবিন্যাসের নীতি, শ্রেণীবিন্যাসের নিয়মাবলী, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের নীতি, আসলে শ্রেণীবিন্যাস মোটামুটি জটিল একটা প্রক্রিয়া। তো এটার জন্য কিছু নিয়ম নীতি নির্ধারণ করা আছে আন্তর্জাতিকভাবে। তো ওই নীতিগুলোই হচ্ছে শ্রেণীবিন্যাসের নীতি। তো নীতিগুলো আমরা একটু দেখে নিই। শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ। যে বৈশিষ্ট্য একটি ট্যাক্সন সদস্যকে অন্য ট্যাক্সন থেকে পৃথক করতে পারে সেটি ওই ট্যাক্সনের শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। আধুনিক গবেষণায় শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বলতে ট্যাক্সন সদস্যদের অঙ্গসংস্থানিক, রাসায়নিক, শারীরবৃত্তিক, জিনগত, জননগত বা বাস্তুসংস্থানিক বৈশিষ্ট্যকে বোঝায়। এরপরে শনাক্তকরণ। শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যের আলোকে পর্যবেক্ষণে থাকা কোনো ট্যাক্সন সদস্য পরিচিত বা আগে বর্ণিত হয়েছে এমন হতে পারে, কিংবা অপরিচিতও হতে পারে। তার মানে এই নয় যে এটি একটি নতুন ট্যাক্সন। এভাবে শ্রেণীকরণের উদ্দেশ্যে সংগৃহীত যে কোনো নমুনা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সম্পর্কযুক্ত অন্যান্য প্রাণীর সাথে তুলনা করে ক্যাটাগরিকরণ সম্পন্ন করতে হয়। তারপরে ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কিং। যেসব প্রাণী বা প্রাণীগোষ্ঠীকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটাগরি আর অন্তর্ভুক্ত করা হয় সেসব প্রাণীগোষ্ঠীকে ট্যাক্সন বলে। মানে ট্যাক্সনের সংজ্ঞাটা এখানে আছে, তোমরা ভালোভাবে খেয়াল করবে ট্যাক্সন কাকে বলে। যেমন অ্যানিমেলিয়া, কর্ডাটা, ম্যামালিয়া, প্রাইমেটস, হোমিনিডি, হোমো সেপিয়েন্স এক একটি ট্যাক্সন। তাহলে ট্যাক্সনটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। অ্যানিমেলিয়া, কর্ডাটা। অ্যানিমেলিয়া হচ্ছে কিংডম, কর্ডাটা হচ্ছে পর্ব বা ফাইলাম, ম্যামালিয়া হচ্ছে ক্লাস, প্রাইমেটস হচ্ছে অর্ডার, হোমিনিডি ফ্যামিলি। তো যে এই ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি এইগুলার নামগুলা হচ্ছে এক একটা ট্যাক্সন। এখানে অ্যানিমেলিয়া, কর্ডাটা, ম্যামালিয়া, প্রাইমেটস ইত্যাদি দিয়ে বোঝানো হয়েছে। এরপরে জীবজগতের শ্রেণীবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ধাপ, যা একটির উপর আরেকটি বিন্যস্ত করা হয়েছে, এগুলোকে একত্রে হায়ারার্কি বলে। হায়ারার্কি জীবগুলোর মধ্যে বিভিন্ন মাত্রার আত্মীয়তার সম্পর্ক নির্দেশ করে। শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ বা ক্যাটাগরি হচ্ছে 7টি, যথা কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পিসিস। তো এই 7 ক্যাটাগরির বিশিষ্ট ট্যাক্সোনমিক হায়ারার্কি দেখানো হয়েছে এখানে। তোমরা দেখো অ্যানিম্যাল ট্যাক্সোনমি হায়ারার্কি, বাইনোমিয়াল নমেনক্লেচার, ব্রড ক্যাটাগরাইজেশনে, বাইনোমিয়াল বা দ্বিপদ নামকরণের ক্ষেত্রে এবং বিস্তারিত ক্যাটাগরি করার ক্ষেত্রে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই 7টা স্তর আমরা এখানেও দেখতে পাচ্ছি। এখানে একটা প্রাণীর শ্রেণীবিন্যাস দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা, ক্লাস ম্যামালিয়া, অর্ডার কার্নিভোরা, ফ্যামিলি কেনিডি, জেনাস কেনিস, স্পিসিস কেনিস লুপাস। একটা প্রাণী, একটা ম্যামালের এখানে শ্রেণীবিন্যাস দিয়ে বোঝানো হয়েছে। আর তোমরা যখন লিখবে তখন কিন্তু এইভাবে এই হায়ারার্কিটা এইভাবে ফলো করার চেষ্টা করবে, যেমনটি করে যে সিঁড়ির ধাপগুলো যেভাবে দেয়া থাকে এইভাবে। এরপরে যে 7টা ক্যাটাগরি সম্পর্কে আমরা যদি একটু ধারণা নেই। প্রজাতি, শ্রেণীবিন্যাসের মূল একক হচ্ছে প্রজাতি। আর্নস্ট মায়ার এর মতে প্রাকৃতিক পরিবেশে কোনো জীবগোষ্ঠী যদি নিজেদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয়, কিন্তু অন্য কোনো গোষ্ঠীর সাথে প্রজননগতভাবে বিচ্ছিন্ন বা আলাদা থাকে, তখন এই ধরনের জীবগোষ্ঠীকে প্রজাতি বলে। তাহলে প্রজাতি কী জিনিস সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মানে একটা জীবগোষ্ঠীর যদি এই জীবগোষ্ঠীর অন্তর্গত একটা প্রাণী আরেকটার সাথে যদি যৌন মিলন ঘটিয়ে প্রজননক্ষম বা উর্বর সন্তান উৎপাদন করতে পারে, তাহলে এই জীবগোষ্ঠীকে বলা হচ্ছে প্রজাতি।
কিন্তু তারা প্রজননগতভাবে অন্যান্য জীবগোষ্ঠী থেকে কিন্তু আলাদা থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি গণ, পরস্পর সাদৃশ্যযুক্ত একাধিক প্রজাতির সমন্বয়ে গঠিত একককে গণ বলে। তাহলে কয়েকটি প্রজাতি মিলে গণ গঠিত হয় যাদের মধ্যে কিছু সাদৃশ্য থাকবে। এরপরে হচ্ছে গোত্র, পরস্পর সাদৃশ্যযুক্ত এক বা একাধিক গণ মিলে একটি গোত্র গঠন করে। বর্গ, পরস্পর সাদৃশ্যযুক্ত এক বা একাধিক গোত্র মিলে একটি বর্গ গঠন করে। শ্রেণী, তো শ্রেণীর ক্ষেত্রে কী হবে, এক বা একাধিক বর্গ মিলে একটি শ্রেণী গঠন করবে। তো পর্বের ক্ষেত্রে হবে কয়েকটি সাদৃশ্যযুক্ত শ্রেণী নিয়ে গঠিত একককে পর্ব বলে। রাজ্য, এটি হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বজনীন স্তর, এই স্তরে পৃথিবীর সকল প্রাণী অন্তর্ভুক্ত। কিংডম বা রাজ্য যেটা, সেটাতে দেখা যায় যে পৃথিবীর সকল প্রাণী এই রাজ্যের অন্তর্ভুক্ত। এরপরে আস্তে 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 কিন্তু আমরা যত নিচের দিকে উপরের দিকে যাব, ওই যে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, তখন গিয়া একদম স্পেসিফিক বা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধরে ধরে এইভাবে ট্যাক্সনগুলোতে আমরা প্রাণীদেরকে শ্রেণীবিন্যস্ত করব। 4 নম্বরে হচ্ছে নামকরণ। কোনো বিশেষ প্রাণীকে শনাক্তকরণের জন্য শ্রেণীবিন্যাসের কিছু নিয়মকানুন ও পদ্ধতি অনুসারে প্রাণীর প্রতিটি প্রজাতির যে বিশেষ নাম প্রদান করা হয় তাকে নামকরণ বলে। প্রাণীর নামকরণ 2 ধরনের হতে পারে, যেমন দ্বিপদ নামকরণ ও ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ হচ্ছে জীবের নামকরণে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণ ও প্রজাতি নামের 2টি পদ ব্যবহার করে প্রাণীদের যে নামকরণ করা হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের জনক হচ্ছেন সুইডিশ শ্রেণীতত্ত্ববিদ ক্যারোলাস লিনিয়াস। তিনি 1758 খ্রিস্টাব্দে সর্বপ্রথম দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন। দ্বিপদ নামকরণের নিয়মানুযায়ী মানুষের বৈজ্ঞানিক নাম বা অন্যান্য প্রাণী অনেকেরই বৈজ্ঞানিক নাম আছে, যেমন এখানে মানুষের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে হোমো সেপিয়েন্স। তো এইভাবে বিভিন্ন প্রাণীর নামকরণ করা হয়। এটা হচ্ছে দ্বিপদ নাম। 2টা পদ এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে হোমো আর একটা সেপিয়েন্স। হোমো হচ্ছে গণ আর সেপিয়েন্স হচ্ছে প্রজাতি। তাহলে গণ এবং প্রজাতি এই 2টা পদ মিলে যে নামকরণ সেটাই হচ্ছে দ্বিপদ নামকরণ। আর ত্রিপদ নামকরণ, অনেক সময় একটি প্রজাতির সদস্যদের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য অঙ্গসংস্থানিক পার্থক্য দেখা যায়, মানে দেখতে মোটামুটি একই রকম, সামান্য কিছু তাদের মধ্যে পার্থক্য থাকে, যেই কারণে তাদেরকে অন্য মানে প্রজাতিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয় সুনির্দিষ্টভাবে চেনার জন্য। সেসব সদস্যকে তখন ওই প্রজাতির উপপ্রজাতি হিসেবে গণ্য করা হয়। তখন গণ, প্রজাতি, উপপ্রজাতি এই 3টি পদ মিলে ত্রিপদ নাম সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি দ্বিপদ নাম শুধু 2টি পদের সমন্বয়ে গণ এবং প্রজাতি নিয়ে গঠিত, আর ত্রিপদ নাম আমরা এখানে দেখতে পাচ্ছি গণ, প্রজাতি, উপপ্রজাতি এই 3টা পদ নিয়ে সৃষ্টি হয়। যেমন নীল নদ এলাকার চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম পাসা ডোমেস্টিকাস নিলোটিকাস, কিন্তু আমাদের দেশে যে চড়ুই পাখি পাওয়া যায় সেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পাসা ডোমেস্টিকাস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপদ এবং দ্বিপদ নামকরণ কি, এখানে উদাহরণ সহ দেওয়া আছে। দ্বিপদ নামকরণের নিয়মাবলী। প্রাণীর নামকরণের নিয়মগুলো প্রাণী নামকরণে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নমেনক্লেচার বা সংক্ষেপে ICZN প্রণয়ন করে থাকে এবং নিয়মগুলো ICZN-এ লিপিবদ্ধ করা হয়। দ্বিপদ নামকরণের নিয়মাবলী হচ্ছে প্রাণী জগতের প্রত্যেক ট্যাক্সনের একটি স্বীকৃত বৈজ্ঞানিক নাম থাকবে। 2টি ল্যাটিন বা ল্যাটিনকৃত শব্দ দিয়ে দ্বিপদ নামকরণের বৈজ্ঞানিক নাম গঠিত হবে। প্রত্যেক দ্বিপদ নামের প্রথম পদটি হচ্ছে গণ নাম বা জেনারিক নেম, দ্বিতীয় পদটি প্রজাতিক নাম বা স্পেসিফিক নেম, যেমন বাঘের গণ নাম হচ্ছে প্যান্থেরা, প্রজাতিক নাম টাইগ্রিস। গণ নামটি হচ্ছে বিশেষ্য বা জাতিবাচক, তাই এর প্রথম অক্ষরটি শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে, যেমন প্যান্থেরা। এখানে প্যান্থেরা লিখতে প্রথম অক্ষর P বড় হাতে। এরপর হচ্ছে প্রজাতিক নামটি বিশেষণ, তাই এর প্রথম অক্ষর সহ প্রতিটি অক্ষর হবে ছোট হাতের, যেমন টাইগ্রিস। দ্বিপদ নাম ছাপা অক্ষরে হলে সবসময় ইটালিক অক্ষরে ডান দিকে হেলানো হবে। দ্বিপদ নাম হাতে লিখলে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং প্রত্যেক অংশের নিচে আলাদাভাবে দাগ টেনে দিতে হবে, যেমন হোমো সেপিয়েন্স যদি আমরা হাতে লিখি তাহলে এইভাবে
প্রত্যেকটা ত্রিপদ নামের ক্ষেত্রে ওইরকম হবে, 3টা অংশের নিচে দাগ টেনে দিতে হবে যে বিজ্ঞানী সর্বপ্রথম কোনো প্রাণীর সঠিক বর্ণনা সহ দ্বিপদ নাম প্রকাশ করবেন তার নাম উক্ত প্রাণীর দ্বিপদ নামের শেষে যুক্ত হবে, যেমন কার্পিউমাস, সিপ্রিনাস, কার্পিউলিনিয়াস, 1758। অগ্রাধিকার আইন। কোনো ট্যাক্সনের একাধিক নাম প্রচলিত থাকলে যে নামটি প্রাণী নামকরণ আন্তর্জাতিক কোডের আলোকে সার্বিক নিয়মকানুন মানে সর্বপ্রথম প্রকাশিত হয়েছে সে নামটিকে বৈধ নাম হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াকে অগ্রাধিকার আইন বলে। আর হোমোনিম সিনোনিম হচ্ছে দুই বা ততোধিক ট্যাক্সার বৈজ্ঞানিক নামের বানান যদি একই হয়ে থাকে তখন সেই নামগুলোকে পরস্পরের হোমোনিম বা সমনাম বলে। এক্ষেত্রে অগ্রাধিকার আইন প্রয়োগ করে দেখা হয় কোন ট্যাক্সনের সমনামটি সর্বপ্রথম সঠিকভাবে প্রকাশিত হয়েছে, সেই নামটি সিনিয়র হোমোনিম হিসেবে বৈধ বা গৃহীত হয় এবং অন্য নামগুলো জুনিয়র হোমোনিম হিসেবে ঘোষিত ও পরিত্যক্ত হয়। মানে একটা প্রাণীর তো একাধিক নাম গ্রহণযোগ্য হয় না, যেটা সবচেয়ে আগে দেওয়া হয়েছিল সঠিকভাবে নিয়ম মেনে সেই নামটি গ্রহণ করা হয়, অন্যগুলোকে বাদ দেওয়া হয়। অন্যদিকে একটি ট্যাক্সন যখন দুই বা ততোধিক বৈজ্ঞানিক নামে পরিচিত হয় তখন নামগুলোকে পরস্পরের সিনোনিম বা প্রতিনাম বলে। এরপরে 5 নম্বরে হচ্ছে সংরক্ষণ। শ্রেণীবিন্যাসকৃত নমুনাকে বিস্তারিত তথ্যসহ সংরক্ষণ করতে হবে। এই কারণে বিভিন্ন দেশে প্রাপ্ত প্রাণীর নমুনা প্রাকৃতিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় বা কলেজের বিভাগীয় সংরক্ষণশালায় সরকারি অনুমোদন সাপেক্ষে সংরক্ষিত থাকে। নমুনাটি হতে পারে স্টাফ করা প্রাণী, চামড়া কিংবা বিভিন্ন অংশ বা কঙ্কাল। ফরমালিন অ্যালকোহল হচ্ছে সংরক্ষণের ভালো তরল মাধ্যম। যে এখানে কিছু সংরক্ষিত নমুনা প্রাণী বা মিউজিয়াম স্পেসিমেন দেখানো হয়েছে কাচের জারে, এইগুলো এয়ারটাইট করে রাখা হয়েছে, ফরমালিনে সংরক্ষণ করা আছে, এগুলো বছরের পর বছর অবিকৃত অবস্থায় থাকবে। প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। তাত্ত্বিক প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো প্রাণী গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করলে ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণী সম্বন্ধে ধারণা জন্মে। মানে একটা প্রাণী সম্পর্কে জানতে পারলে ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণী সম্পর্কেও জানা যায়। কম পরিশ্রম ও অল্প সময়ের মধ্যে প্রাণী জগতের অনেক সদস্য সম্পর্কে জানাও শেখা যায়। প্রাণীকুলের পারস্পরিক সম্পর্ক বা জাতিজনী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাণীগুলোর বিবর্তনিক ধারা নির্ণয়ে শ্রেণীবিন্যাস সাহায্য করে, নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। আর ফলিত প্রয়োজনীয়তা এখানে আছে জনস্বাস্থ্য, কৃষি ও বনের ক্ষতিকর প্রজাতি দমনের উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস নির্দিষ্ট প্রজাতির সঠিক পরিচয় দান করে শ্রেণীবিন্যাসের মাধ্যমে অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রাণী বাছাই করা যায়। বন্যপ্রাণী সংরক্ষণে সাহায্য করে ভূতাত্ত্বিক ঘটনাবলীর নিখুঁত চিত্র তুলে ধরতে জীবজগতের শ্রেণীবিন্যাসের সাহায্য প্রয়োজন। ভূতাত্ত্বিক মানে প্যালিওন্টোলজির কথা বলা হয়েছে, ওই ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের সাহায্য আছে। কিছু জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের জন্য দেয়া হয়েছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। দ্বিপদ নামকরণ কি, প্রজাতি কাকে বলে, অগ্রাধিকার আইন বলতে কি বুঝো, হোমোনিম ও সিনোনিম কি, শ্রেণীবিন্যাসের 2টি তাত্ত্বিক প্রয়োজনীয়তা লিখো। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ যারা ক্লাসে ছিলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের বিষয়টা আসলে সহজ, মোটামুটি সহজ একটা থিওরিটিক্যাল বিষয়, এখানে তেমন কঠিন কিছু নাই। তোমরা একটু মনোযোগ দিয়ে স্লাইডগুলো দেখলেই বুঝতে পারবে, আর বইতেও সুন্দরভাবে সব কিছু দেয়া আছে, তোমরা পড়বে। তো এই হলো আজকে তোমাদের জন্য আমার এতটুকু উপস্থাপনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। তোমাদের সিলেবাসের ব্যাপারে এখনও আমরা কিছু বলতে পারছি না, আসলে কলেজ থেকে শিক্ষাপঞ্জি দিলে আমরা ওই অনুযায়ী তোমাদের সিলেবাস বলে দেব। তো তোমরা আপাতত ক্লাস করো, এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের সিলেবাসের মধ্যে পড়বে, তাই সব নিয়ে টেনশন করার দরকার নাই, রেগুলার ক্লাস করো। আর সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।